Hello and welcome you all in our official YouTube channel GS Master Class. তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল জিএস মাস্টার ক্লাসে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস। এই ক্লাসটিতে আমরা ইম্পর্টেন্ট সেরা 30টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। তো অর্থাৎ এই ক্লাসটিতে আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়েই ডিসকাশন করব এবং সঙ্গে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোর এক্সপ্লানেশনও থাকবে। আজকে আমাদের এই ক্লাসে বিশেষত জেনারেল অ্যাওয়ারনেসের ওপর ক্লাস করা হবে। অলরেডি আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য ক্লাস করানো আছে, তোমরা অবশ্যই দেখে না থাকলে প্লেলিস্টে চেক করে নিও। এবং আমাদের আর হাতে বেশি দিন সময় নেই, ডিসেম্বর মাসের 30 তারিখে সম্ভবত কেপি পরীক্ষার হবে এবং এই মাসের 30 তারিখেই আমাদের ডাব্লিউবিপির পরীক্ষা রয়েছে। তো তাই দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমাদের প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের দেওয়া আছে, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক কাকে বলা হয়? এই ক্ষেত্রে অপশন দেওয়া রয়েছে আমাদের সর্দার বল্লভভাই পটেল, ভগৎ সিং, বিজি তিলক, আর অপশন ডিতে দেওয়া রয়েছে সুভাষচন্দ্র বোস। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য। অর্থাৎ বিসমার্ক নামে পরিচিত আমাদের সর্দার বল্লভভাই পটেল। সর্দার বল্লভভাই পটেল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। এই ক্ষেত্রে কয়েকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। সর্দার বল্লভভাই পটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানব বলা হয়। পরবর্তী এইখান থেকে আরও একটি কোয়েশ্চেন মনে রাখবো যে তিনি হলেন আমাদের প্রথম ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। তাহলে যদি কোয়েশ্চেন করা হয় ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, সেটার আনসারও আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, বল্লভভাই পটেল। আর যদি কোয়েশ্চেন হয় আয়রন ম্যান বা লৌহ মানব কাকে বলা হয়, সেটারও আনসার হয়ে যাবে আমাদের অপশন বল্লভভাই পটেল। তিনি ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। দ্বিতীয় কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, ইকোলজি কোন সংক্রান্ত বিদ্যাকে বোঝায়? অপশন এ পাখি দেওয়া রয়েছে, অপশন সি কোষ, অপশন সি দেওয়া রয়েছে কলা, আর অপশন ডিতে রয়েছে জীব ও তার পরিবেশের সম্পর্ক। তো 2 নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, জীব ও তার পরিবেশের সম্পর্ক। অর্থাৎ ইকোলজিতে আমরা জীব ও তার পরিবেশের সম্পর্ক সম্পর্কে আলোচনা করে থাকি। মনে রাখবে এই ক্ষেত্রে এই ইকোলজি এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকেল। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবে, অবশ্যই এগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে, 1942 অর্থাৎ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন? এই ক্ষেত্রে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, লর্ড ওয়াভেল, লর্ড মিন্টো, লর্ড লিনলিথগো, আর অপশন ডিতে দেওয়া রয়েছে লর্ড মাউন্টব্যাটেন। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার, লর্ড লিনলিথগো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ক্ষেত্রে মনে রাখবে তিনি ভারতে সর্বাধিক সময় ধরে দায়িত্ব পালনকারী ভাইসরয় ছিলেন। অর্থাৎ লর্ড লিনলিথগো ভারতে সর্বাধিক সময় দায়িত্ব পালনকারী ভাইসরয় ছিলেন। তার সময়ে 1935-এ অর্থাৎ লর্ড লিনলিথগোর সময়কালে আমরা দেখতে পাবো 1935 এই সময়ে ভারত শাসন আইন কার্যকর হয়। এছাড়া কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। সময়টা কখন ছিল আমাদের? 9th আগস্ট
সালটা আমাদের হয়ে যাবে 1942, অর্থাৎ এই সময় আমাদের ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পানিপথের যুদ্ধের অর্থাৎ 1761 সময় মুঘল সম্রাট কে ছিলেন? এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া রয়েছে দ্বিতীয় আলমগীর, অপশন বিতে দেওয়া রয়েছে আহমদ শাহ, অপশন সিতে দেওয়া রয়েছে দ্বিতীয় শাহ আলম, আর অপশন ডিতে রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ। তো এই 4 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, দ্বিতীয় শাহ আলম এই প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই তোমরা নিজেরা প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার সলভ করবে এবং কমেন্ট করে জানাবে যে এই টোটাল 30টা কোয়েশ্চেনের মধ্যে কার কত স্কোর হয়েছে। অবশ্যই এই ক্লাসগুলোকে তোমরা মক টেস্ট হিসেবে নেবে, এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসেছে। তো এই ক্ষেত্রে আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে এই পয়েন্টটাকে মনে রাখবো যে আমাদের তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761-এ, 1761 অর্থাৎ 1761 সালে আমাদের তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ ও দ্বিতীয় যুদ্ধ পানিপথের কত সালে হয়? অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এই ক্ষেত্রে অপশন দেওয়া রয়েছে কৃষ্ণদেব রায়, বীর নরসিংহ, রাম রায়, আর অপশন ডিতে দেওয়া রয়েছে সদাশিব রায়। তো 5 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে কৃষ্ণদেব রায়, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার, কৃষ্ণদেব রায় হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হয়ে যাবে আমাদের অপশন এ কৃষ্ণদেব রায়। মনে রাখবে তিনি ছিলেন তুলুব বংশের শাসক। তুলুব বংশের শাসক। এছাড়া এখান থেকে আরো একটা কোয়েশ্চেন অবশ্যই মনে রাখবে, তিনি আমুক্ত মালোদ্দা নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে ধোয়ী কার সভাকবি ছিলেন? এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে প্রথম দেবপাল, অপশন বিতে দেওয়া আছে লক্ষণ সেন, শশাঙ্কা না বিজয় সেন। 6 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে লক্ষণ সেন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। ধোয়ী কার সভাকবি ছিলেন? না আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন আমাদের ধোয়ী। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে তার সভাকবিতে ধোয়ী ছাড়া অর্থাৎ লক্ষণ সেনের সভাকবিতে ধোয়ী ছাড়াও আরো বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে হয়ে যাবে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জয়দেব ও গোবর্ধন। জয়দেব ও গোবর্ধন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। অপশন এ মান্ডি, অপশন বিতে দেওয়া রয়েছে দার্জিলিং, অপশন সিতে শিব সমুদ্রম, অপশন ডিতে দেওয়া রয়েছে পাইকারা। এই 4টা অপশনের কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 7, এই 7 নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দার্জিলিং। অপশন বি দার্জিলিং হয়ে যাবে আমাদের ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় দার্জিলিং এ। এই ক্ষেত্রে তোমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে অবশ্যই মনে রাখবে যে 1897 সালে সিদ্রাপং হাইডেল পাওয়ার স্টেশন চালু হয়। সিদ্রাপং হাইডেল পাওয়ার স্টেশন, সিদ্রাপং হাইডেল পাওয়ার স্টেশন এটি স্থাপিত হয় আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে।
কত সালে, এই ক্ষেত্রে আমাদের সালটাও মনে রাখতে হবে, সেটা হয়ে যাবে আমাদের 1897। এছাড়া এখানে মনে রাখবে এটি ভারত এবং এশিয়ার অন্যতম প্রাচীন জলবিদ্যুৎ প্রকল্প। ভারত এবং এশিয়া অর্থাৎ ইন্ডিয়া ও এশিয়া জুড়ে সব থেকে বেশি প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে আমাদের দার্জিলিং জেলার সিদ্রাপং হাইডেল পাওয়ার স্টেশন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, কত সালে ভারত WTO এর সদস্য হয়? কত সালে ভারত WTO এর সদস্য হয়? এই ক্ষেত্রে অবশ্যই WTO এর ফুল ফর্ম তোমরা মনে রাখবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মনে রাখবে। এই WTO এটার আগে নাম কি ছিল আমাদের? গ্যাট। কি নাম হয়ে যাবে আমাদের এটার আনসার? গ্যাট, অর্থাৎ GATT, গ্যাট। এই গ্যাটের ফুল ফর্ম হয়ে যাবে আমাদের জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এই WTO এটা এস্টাবলিশড হয় 1995। 1995 হয়ে যাবে আমাদের এস্টাবলিশড ইয়ার। WTO এস্টাবলিশড হয় 1995 1 জানুয়ারিতে 1995। আর যে গ্যাট কথাটা বললাম, এই কথাটা মনে রাখবে, এর ফুল ফর্ম হয়ে যাবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এটি এস্টাবলিশড হয় 30 অক্টোবর 1947। কিন্তু এটা আবার এফেক্ট হয়, নিচে লিখছি আমি, এটা কেম ইনটু এফেক্ট, সালটা হয়ে যাবে আমাদের কত? 1 জানুয়ারি অফ তার পরবর্তী বছর অর্থাৎ 1948-এ। অর্থাৎ এটা এস্টাবলিশড হচ্ছে 1947 30 অক্টোবর, আর কেম ইনটু এফেক্ট হচ্ছে 1 জানুয়ারি 1948। ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9। 9 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, তো এই সালটা আমার বলা হয়নি না, তো এই সালটা হয়ে যাবে আমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর 1995। অবশ্যই আমি এখানে অপশন লিখেও দিয়েছি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9। 9 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, নিম্নের কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? নিম্নের কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? এই ক্ষেত্রে অপশন দেওয়া রয়েছে আমাদের অপশন এতে কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি গোদাবরী, অপশন ডি মহানদী। তো এই 9 নম্বর প্রশ্নে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ অপশন সি গোদাবরী হয়ে যাবে বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত। গোদাবরী এটা একটি সাউথ ইন্ডিয়ান রিভার, দক্ষিণ ভারতের একটি বৃহত্তম নদী। মনে রাখবে সবাই, এটা বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা, দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে কিন্তু পরিচিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে, রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা। এই ক্ষেত্রে অপশন দেওয়া রয়েছে আমাদের 225, 235, 245, 250। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 250 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। যেহেতু আমাদের এইখানে কোয়েশ্চেনে বলেই দিয়েছে সর্বাধিক সদস্য সংখ্যা, তাহলে হয়ে যাবে আমাদের 250 হয়ে যাবে সর্বাধিক সদস্য সংখ্যা। কিন্তু বর্তমানে আমাদের প্রেজেন্টে আছেন 245, অর্থাৎ 245 জন। মনে রাখবে এই 250 জন কিন্তু সবাই ইলেক্টেড মেম্বার নয়। এই 250 জনের মধ্যে মেনলি আমাদের 12 জন মেম্বারকে নমিনেট করে থাকেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের ভারতের রাষ্ট্রপতি 12 জন ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করে থাকেন বিভিন্ন ফিল্ডে যাদের এক্সিলেন্স রয়েছে, যেরকম লিটারেচার, আর্ট, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত ফিল্ডে যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি রয়েছে, অনেক বেশি এক্সিলেন্স রয়েছে, তাদেরকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত করতে পারেন আমাদের ভারতের প্রেসিডেন্ট।
মনে রাখবে রাজ্যসভার সদস্য হতে গেলে আমাদের এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে, সেটা হয়ে যাবে 30, রাজ্যসভার ক্ষেত্রে 30 ইয়ার। আর রাজ্যসভার মেম্বারদের ইন্ডিভিজুয়ালি যদি বলা হয় তাহলে 6 ইয়ার ওদের টেনিউর থাকে। আর প্রত্যেক 2 বছর, ইচ অ্যান্ড এভরি 2 ইয়ার 1/3 মেম্বার রিটায়ার্ড করে, 1/3 মেম্বার রিটায়ার্ড করে, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার কিন্তু রিটায়ার্ড করে থাকেন। লোকসভার ক্ষেত্রে কিন্তু এই সালটা আমাদের হয়ে যাবে 25 ইয়ার, যদি লোকসভা বলা হয় তাহলে এই সালটা হয়ে যাবে আমাদের 25 ইয়ার্স। আর 5 বছর পর পর এটা ডিসলভ হয়ে যায়। যেহেতু রাজ্যসভা একটি পার্মানেন্ট হাউস, তাই এই হাউসটিকে কিন্তু ডিসলভ করা যায় না। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমাদের, ভারতীয় সংবিধানে কত নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে ভারতের কত নম্বর পার্টে উল্লেখিত আছে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 12টি শিডিউল ও 25 পার্টের কথা বলা হয়েছে, যদিও বর্তমানে এটা 25টি পার্ট আছে। যাই হোক, তো এই প্রশ্নে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের বিষয়টি কোন পার্টে উল্লেখিত আছে। মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে পার্ট 3, অপশন বি তে দেওয়া রয়েছে পার্ট 4, অপশন সি তে দেওয়া রয়েছে পার্ট 2, আর অপশন ডি তে দেওয়া রয়েছে পার্ট 4A। মনে রাখবে পার্ট 4A এটাতে আমাদের দেওয়া আছে ফান্ডামেন্টাল ডিউটিজ, অর্থাৎ মৌলিক দায়িত্ব আমাদের কি কি আছে। আর পার্ট 2 এটাতে দেওয়া রয়েছে আমাদের সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ বা নাগরিকত্ব। আর পার্ট 4 এ দেওয়া রয়েছে আমাদের ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই ডিপিএসপি এই কনসেপ্টটাকে আমরা অরিজিনেট করে নিয়ে এসেছি আয়ারল্যান্ড থেকে। সিটিজেনশিপ যদি বলা হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের ইউকে থেকে। আর ফান্ডামেন্টাল ডিউটিস এই কনসেপ্টটিকে আমরা কোথা থেকে নিয়ে এসেছি না, রাশিয়া থেকে। আর পার্ট 3, এই পার্ট 3 তে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। তাহলে এই 11 নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ পার্ট 3 তে আমাদের আলোচনা করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে। বর্তমানে আমাদের সংবিধানে টোটাল 6টি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আগে ইনিশিয়ালি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 7টা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা ছিল। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে 7 নম্বর ফান্ডামেন্টাল রাইটটার নাম কি ছিল। সেই ফান্ডামেন্টাল রাইটটিকে 1978 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএ লিখলাম, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রিমুভ করা হয়। বর্তমানে সেটি 300A12 পার ডে আমাদের একটা লিগ্যাল রাইট হিসেবে আছে বর্তমানে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, ভারতের রেপো রেট ঘোষণা করেন অর্থ দপ্তর, প্রধানমন্ত্রী, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতের রাষ্ট্রপতি। তো 12 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক আমাদের রেপো রেট কিন্তু ঘোষণা করে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি। দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি। তো এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে, অপশন এ তে দেওয়া রয়েছে লিভার, অপশন বি তে দেওয়া রয়েছে থাইরয়েড, অপশন সি তে দেওয়া রয়েছে পিটুইটারি, অপশন ডি তে দেওয়া রয়েছে লালা গ্রন্থি। তো 13 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, পিটুইটারি। অপশন নাম্বার সি, পিটুইটারি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখবে মস্তিষ্কের নিচে এটি অবস্থিত, একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারিকে আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, জারণ বলতে বোঝায়। অপশন এ তে দেওয়া রয়েছে ইলেকট্রনের হ্রাস পাওয়া, অপশন বি তে দেওয়া রয়েছে ইলেকট্রন বৃদ্ধি পাওয়া, অপশন সি তে দেওয়া রয়েছে প্রোটন বৃদ্ধি পাওয়া, আর অপশন ডি তে দেওয়া রয়েছে প্রোটন হ্রাস পাওয়া। তো এই প্রশ্নের অর্থাৎ 14 নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে ইলেকট্রন হ্রাস। ইলেকট্রনের হ্রাস পাওয়া হয়ে যাবে, জারণ বলতে বোঝায় ইলেকট্রন হ্রাস পাওয়া, ইলেকট্রনের হ্রাস পাওয়া।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইলেকট্রনের হ্রাস পাওয়া, এটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের রাডার, RADAR, রাডার এর পূর্ণাঙ্গ রূপ হলো, অর্থাৎ এর ফুল ফর্ম কি আছে। এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে রেডিও ডিভাইস অ্যান্ড রেঞ্জিং, রিজিয়ন ডিভাইস অ্যান্ড রেঞ্জিং। অপশন সি তে দেওয়া রয়েছে রেডিও অ্যান্ড ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং, আর অপশন ডি তে দেওয়া রয়েছে রেডিও ডিফিট অ্যান্ড রেঞ্জিং। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15 হয়ে গেল আমাদের আলোচনা। এবারে কোয়েশ্চেন নাম্বার 16। 16 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা আছে আবোল তাবোল কার রচনা। আবোল তাবোল কার রচনা। এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে সুকুমার রায়, সত্যজিৎ রায়, সন্দীপ রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে, অবশ্যই এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ অর্থাৎ সুকুমার রায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, সুকুমার রায়। আবোল তাবোল কার রচনা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সুকুমার রায়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17। 17 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে নিচের কোনটি সঠিক নয়। অপশন দেওয়া আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট ডেজ নিয়ে অবশ্যই এইটাতে আলোচনা করা হয়েছে। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করবে, আমাদের চ্যানেলে একটি ক্লাস করানো আছে যেটা বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট ডেজ নিয়ে আলোচনা করা হয়েছে। অপশন এ তে দেওয়া হয়েছে কনজিউমার ডে, এই ক্ষেত্রে 15 মার্চ দেওয়া আছে। অপশন বি তে দেওয়া আছে কিষান দিবস বা কিষান ডে 23 ডিসেম্বর। অপশন সি তে দেওয়া রয়েছে NRI বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডে 9 জানুয়ারি। অপশন ডি তে দেওয়া রয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 13th of February। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, ক্যান্সার ডে। যেহেতু এটা কোনটি সঠিক নয় বলা হয়েছে, কোয়েশ্চেনটি তোমরা দেখো ভালো করে, কোনটি সঠিক নয়, এই না যুক্ত শব্দ যে কোয়েশ্চেনগুলো হয় এগুলো আমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে। তাহলে ওয়ার্ল্ড ক্যান্সার ডে বলা হয়েছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে এর আনসার সঠিক আনসার হয়ে যাবে আমাদের 4th ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারিতে আমরা সেলিব্রেট করে থাকি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তাহলে বাকি যে অপশনগুলো ছিল আমাদের, অপশন এ কনজিউমার ডে 15th মার্চ, এটা অবশ্যই ঠিক আছে। কিষান দিবস 23 ডিসেম্বর, এটাও ঠিক আছে। NRI ডে 9 জানুয়ারি, এটাও ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18। 18 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে ইউনেস্কো এর সরকারি ভাষা হলো, ইউনেস্কো এর সরকারি ভাষা কি। এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে অপশন এ তে কেবলমাত্র ইংরেজি, কেবলমাত্র ফরাসি, ইংরেজি এবং ফরাসি বোথ, ইংরেজি, ফরাসি ও রুশ। এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ইংরেজি এবং ফরাসি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ইংরেজি ও ফরাসি। এই ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় আছে না, এর হেডকোয়ার্টার হয়ে যাবে আমাদের ফ্রান্সের প্যারিস শহরে, ফ্রান্সের প্যারিস শহরে। এই ইউনেস্কোর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর ফুল ফর্ম হয়ে যাবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল কালচারাল অ্যান্ড এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। অবশ্যই এই ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে থাকবে, দেখে নিও আমাদের প্লেলিস্টে চেক করে গিয়ে। বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলির হেডকোয়ার্টার কোথায়, কত সালে স্টাবলিশড হয়েছে, এইগুলো নিয়ে আমাদের একটা অলরেডি জিকের আপডেটেড ভিডিও করা আছে, সেই ভিডিওটি অবশ্যই তোমরা চেক করে নিও। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। 19 নম্বর কোয়েশ্চেন নাম্বার 19 দেওয়া আছে আমাদের ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে ক্রিকেট, অপশন বি তে দেওয়া আছে হকি, অপশন সি তে দেওয়া আছে বাস্কেটবল, অপশন ডি তে দেওয়া আছে ফুটবল। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ অর্থাৎ ক্রিকেট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্রিকেট এই খেলার সঙ্গে জড়িত হবে আমাদের ইরানি ট্রফি। ইরানি ট্রফি হয়ে যাবে আমাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20। 20 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের ইমেল এর ধারণা প্রথম কে আনেন। ইমেলের ধারণা প্রথম কে আনেন। অপশন দেওয়া রয়েছে বিল গেটস,
অপশন বিতে দেওয়া রয়েছে আর্থার ক্লার্ক, অপশন সিতে দেওয়া রয়েছে রে টমলিনসন, আর অপশন ডিতে দেওয়া রয়েছে সাবির ভাটিয়া। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশন নাম্বার সি রে টমলিনসন, অর্থাৎ রে টমলিনসন হয়ে যাবে ইমেলের প্রথম ধারণা দেন। অপশন নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 21, কম্পিউটারের জনক কাকে বলা হয় বা ফাদার অফ কম্পিউটার, ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? এই ক্ষেত্রে অপশন রয়েছে আমাদের চার্লস ব্যাবেজ, অপশন বিতে রয়েছে স্টিফেন হকিন্স, আর অপশন সিতে দেওয়া রয়েছে গ্রেস, অপশন ডিতে দেওয়া রয়েছে জন লেনিন। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে কম্পিউটারের জনক যদি বলা হয় তাহলে এটার আনসার হয়ে যাবে আমাদের চার্লস ব্যাবেজ। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, 22 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে নিচের কোনটি তাপ পরিমাপের একক? নিচের কোনটি তাপ পরিমাপের একক? অপশন দেওয়া রয়েছে ভোল্ট, অপশন বিতে দেওয়া রয়েছে নিউটন, অপশন সিতে দেওয়া রয়েছে জুল, অপশন ডিতে দেওয়া রয়েছে ফ্লাক্স। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি জুল। অপশন নাম্বার সি জুল হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার, অপশন নাম্বার সি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, 23 নম্বর কোয়েশ্চেনে বলা আছে আমাদের ভারতের রাষ্ট্রপতির শূন্যপদ অবশ্যই পূরণ করতে হবে। অপশন এতে দেওয়া রয়েছে 90 দিনের মধ্যে, অপশন বিতে দেওয়া রয়েছে 6 মাসের মধ্যে, অপশন সিতে দেওয়া রয়েছে 8 মাসের মধ্যে, অপশন ডিতে দেওয়া রয়েছে 2 মাসের মধ্যে। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি যদি মারা যায় বা তিনি রিজাইন করেন তাহলে সেই ভারতের রাষ্ট্রপতি পদটিকে পূরণ করতে হবে কত দিনের মধ্যে? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি 6 মাসের মধ্যে। অর্থাৎ 6 মাসের মধ্যে অবশ্যই আমাদের ভারতের রাষ্ট্রপতিকে নিয়োগ করতে হবে। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে পদপ্রার্থীকে অবশ্যই 35 ইয়ার এজ হতে হবে। ভারতের রাষ্ট্রপতির ওথ বা শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি ওথ বলা হয় তো ওথ বা অ্যাফার্মেশন হয়ে যাবে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই ক্ষেত্রে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন অবশ্যই মনে রাখবে, বর্তমানে 53 অর্থাৎ 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন বর্তমানে সূর্যকান্ত বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চার্জ নিয়েছেন। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24, 24 নম্বর কোয়েশ্চেন, 24 নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের নিকোবর ও আন্দামানকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, অপশন সিতে দেওয়া রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, অপশন ডিতে দেওয়া রয়েছে আমাদের 7 ডিগ্রি চ্যানেল। তো 24 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। 10 ডিগ্রি চ্যানেল নিকোবর ও আন্দামানকে পৃথক করে 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, 25 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের নিম্নের কোন পর্বত শ্রেণীটি প্রাচীন? অপশন এতে দেওয়া রয়েছে সাতপুরা, অপশন বিতে দেওয়া আছে বিন্ধ্যা, অপশন সিতে দেওয়া আছে আরাবল্লী, অপশন ডিতে দেওয়া আছে হিমালয়। তো 25 নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার সি আরাবল্লী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আরাবল্লী হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 26 দেওয়া আছে আমাদের গো ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও, এই স্লোগানটি কে দিয়েছিলেন? লালা হংসরাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি তে দেওয়া আছে পণ্ডিত গুরুদত্ত, অপশন ডি তে দেওয়া আছে লালা লাজপত রায়। তো এই 26 নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি স্বামী দয়ানন্দ সরস্বতী গো ব্যাক টু বেদাস এই স্লোগানটি দিয়েছিলেন আমাদের অপশন নাম্বার বি স্বামী দয়ানন্দ সরস্বতী। অবশ্যই এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। সালটা কত ছিল না, সালটা মনে রাখবে সকলেই
1875 তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হয়ে যাবে সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ তার বিখ্যাত গ্রন্থ। মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতীর মূলাশঙ্কর নামেও পরিচিত ছিলেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 27, 27 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। অপশন এ দেওয়া রয়েছে 1908 সালে, অপশন বি তে রয়েছে 1920 সালে, অপশন সি তে দেওয়া রয়েছে 1921 সালে, অপশন ডি তে দেওয়া রয়েছে 1922 সালে। তো 27 নম্বর প্রশ্ন আমাদের সঠিক আনসার হয়ে যাবে 1921 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে হরপ্পা সভ্যতা 1921 সালে আবিষ্কৃত হয়। আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। আর এক্ষেত্রে একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবে, এর পরের বছর অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি বা আর ডি ব্যানার্জি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। অবশ্যই এই ইনফরমেশনটাও তোমরা মনে রাখবে। যদি হরপ্পা সভ্যতা বলা হয় তাহলে এটার আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, 1921 সালে এটা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। আর যদি পরবর্তী, এটা আমরা এক্সট্রা ইনফরমেশনটা দিয়েছি, যদি বলা হয় মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন, সেটার আনসার হয়ে যাবে রাখাল দাস ব্যানার্জি। কোন সালে আবিষ্কার করেন? না 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 28, 28 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে রাজ্যসভার সভাপতি হলেন ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, অপশন সি তে দেওয়া আছে ভারতের প্রধানমন্ত্রী, অপশন ডি তে দেওয়া আছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 29, অর্থ কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? অর্থ কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? মনে রাখবে অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করে থাকেন আমাদের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করে থাকেন। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 30, 30 নম্বর কোয়েশ্চেন আমাদের আজকের, এটাই আমাদের লাস্ট প্রশ্ন। এই প্রশ্নে আমাদের দেওয়া আছে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরেব্রাম, অ্যালফ্যাক্টরি লোব, আর অপশন ডি তে দেওয়া রয়েছে মধ্য মস্তিষ্ক। তো এই প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার 30, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, সেরেব্রাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সেরেব্রাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, অবশ্যই এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে এটি চিন্তা, স্মৃতিশক্তি বা সিদ্ধান্ত গ্রহণ, ভাষা, অনুভূতি ইত্যাদি ক্ষেত্রে আমাদের সহায়তা করে থাকে। পরবর্তী একটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দেখেছি কোয়েশ্চেন নাম্বার 31, ঘুমর লোকনৃত্যটি হলো, অপশন এ তে দেওয়া রয়েছে মিজোরাম, বি তে দেওয়া রয়েছে পুদুচেরি, অপশন সি তে দেওয়া রয়েছে মহারাষ্ট্র, অপশন ডি তে দেওয়া রয়েছে রাজস্থান। এই কোয়েশ্চেনটি তোমাদের আজকে হোমওয়ার্ক অফ দ্য ডে হিসেবে থাকলো। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। অবশ্যই সকলেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করবে, এবং আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং বাকি ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নিও প্লেলিস্টে গিয়ে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।